বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সিভিল ওয়ার 2 কমিকের থার্ড পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এর থেকে আমরা এই সিরিজের আগের দুটো পার্টকেও আপলোড করে রেখেছি। এই জন্যই আপনারা যদি আগের দুটো ভিডিওকে না দেখে থাকেন তাহলে এই ভিডিওটিকে দেখার আগে সবথেকে প্রথমে আপনারা ওই দুটো ভিডিওকে দেখে নিন, যাতে আপনারা অতি সহজেই এই পার্টটিকে বুঝে যেতে পারেন। চলুন বন্ধুরা, এবার কাহিনীকে শুরু করা যাক। আগের এপিসোডের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন মার্ভেল নিজের টিমকে নিয়ে থ্যানোসের বিরুদ্ধে লড়াই করতে চলে যায়। এরপরে তাদের সাথে থ্যানোসের খুবই বড় একটি লড়াই চলতে থাকে এবং ওই লড়াইয়ের মধ্যেই থ্যানোসের হাতে রোডি মারা যায়। এবং যখন আয়রন ম্যান জানতে পেরে যায় রোডি মারা গিয়েছে, তখন সে এটির জন্য দায়ী ওলেসিসকে মনে করতে থাকে। এই জন্যই সে ইনহিউম্যানদের শহর অ্যাটলান্টের মধ্যে পৌঁছে গিয়ে ওলেসিসকেই তার ঘর থেকে তুলে নেয়। এরপরে সে ওলেসিসকে নিয়ে স্টার্ক টাওয়ারের মধ্যে রিসার্চ করতে শুরু করে। এরপরে সমস্ত ইনহিউম্যানদের সাথে সাথে অ্যাভেঞ্জারের পুরো টিমই টনি স্টার্কের কাছে পৌঁছে যায়। কিন্তু ওই সময়ের মধ্যেই ওলেসিসের কাছে একটি ভিশন এসে যায়। সে আসলে এটিকে দেখতে পায় যে হাল্ক পাগল হয়ে গিয়ে সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে, এবং এই কথাটি যাতে সত্য না হয় এই জন্য সমস্ত ইনহিউম্যান এবং অ্যাভেঞ্জার্সরা ব্রুস ব্যানারের কাছে পৌঁছে যায়, যেখানে হকাই নিজের তীরকে ব্যবহার করে ব্রুস ব্যানারকে মেরে দেয়। এবং যখন ব্রুস ব্যানারের মৃত্যুর জন্য কোর্টের মধ্যে ট্রায়াল চলতে থাকে, তখন সমস্ত অ্যাভেঞ্জার্সদের সাথে সাথে হকাইকেও জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। এরপরে টনি স্টার্ক নিজের ল্যাবের মধ্যে পৌঁছে যায়, যেখানে সে ওলেসিসের সম্বন্ধে খুবই বড় একটি তথ্যকে জানতে পেরে যায়। যেই ঘটনাকে জানার পর টনি অবাক হয়ে যায়। এবার আগের কাহিনীর শুরুতেই আমরা ক্যাপ্টেন মার্ভেলকে দেখতে পাই, যাকে খুব তাড়াতাড়ি হসপিটালের মধ্যে যাওয়ার জন্য বলা হয়। এরপরে সে যখন হসপিটালের মধ্যে পৌঁছে যায়, তখন তাকে ওই জায়গার মধ্যে ব্ল্যাক প্যান্থার বলতে থাকে সিয়ালকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরেও সে আসলে মারা যায়নি এবং আবার তার জ্ঞান ফেরত চলে এসেছে। এখন তার সিচুয়েশনও ঠিক হয়ে গিয়েছে। এই জন্যই সে এখন তোমার সাথে দেখা করতে চায়। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল সোজা সিয়ালকের কাছে পৌঁছে যায়, যেখানে সে সব থেকে প্রথমে তার সিচুয়েশনকে জিজ্ঞাসা করতে থাকে। এরপরে সে বলে দেয় যে তার ভাই ব্রুস ব্যানার এখন এই পৃথিবীর মধ্যে নেই। সে সিয়ালকে বলে দেয় ব্রুস ব্যানারকে হকাই মেরে দিয়েছে, এই জন্যই তার উপরে কোর্টে ট্রায়ালও চলছে। কিন্তু ব্রুস ব্যানারের মৃত্যুর খবরকে শোনার পরেই সিয়াল খুবই বেশি রেগে যায় এবং সে নিজের হাল্ক ফর্মের মধ্যে এসে যেতে থাকে। ওই সময়ের মধ্যেই সে ক্যাপ্টেন মার্ভেলকে জিজ্ঞাসা করে কোর্ট হকাইয়ের উপর কি সিদ্ধান্ত নিয়েছে, যার উত্তরে ক্যাপ্টেন মার্ভেল তাকে বলতে থাকে কোর্ট হকাইকে ফ্রি করে দিয়েছে। এরপরে আমরা আয়রন ম্যানকে দেখতে পাই, যে কিছু সময় আগেই এটিকে জানতে পেরে গিয়েছিল ওলেসিস আসলে এই সমস্ত ভিশন গুলোকে কিভাবে দেখতে পায়। টনি স্টার্ক নিজের ল্যাবের মধ্যে নিজের সাথে কথা বলতে শুরু করে এবং এরপরে সে দাঁড়িয়ে সে ওলেসিসের মাইন্ডের হোলোগ্রামকে তৈরি করে নেয়। ওই সময়ের মধ্যে আয়রন ম্যান বলতে থাকে এটি হলো ওলেসিসের ব্রেনের হলোগ্রাম। ওলেসিস আসলে পুরো ইউনিভার্স থেকে সমস্ত ধরনের ডাটাকে অ্যাবজর্ব করে থাকে, এমনকি সে এমন ধরনের এনার্জিকেও অ্যাবজর্ব করে থাকে যেগুলোর সম্বন্ধে কারোরই কোন রকম ধারণা নেই। কিন্তু হ্যাঁ, ইউনিভার্সের মধ্যে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে ওলেসিস ওই সমস্ত এনার্জিগুলোকেই নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এরপরে সে ওই সমস্ত এনার্জিগুলোকে ভিশন রূপে বাইরে বার করে দেয়। অর্থাৎ ওলেসিস শুধুমাত্র থিওরিটিক্যাল ভিশনকে দেখে থাকে। এর অর্থ হলো এই যে ওলেসিস ফিউচারকে দেখে না, সে শুধুমাত্র একটি অ্যালগোরিদমকে বানিয়ে পসিবিলিটিকে দেখে থাকে, একটি পসিবল ফিউচার, যেটি আসলে এক প্রকারের প্রবাবিলিটি। ওলেসিসের কাছে আসলে ফিউচারকে দেখার কোন রকমই ক্যাপাবিলিটি নেই। এবং আমি যখন এই সমস্ত ভিশনের সম্বন্ধে জানতে পেরে গিয়েছি, এই জন্য আমি এই সমস্ত ভিশন গুলোকে ভেবে আরো বেশি ভয় পাচ্ছি এবং এর জন্য আমার ভয় পাওয়া উচিত, কারণ ওলেসিস এখন একটি ফিউচারকে ক্রিয়েট করছে, অর্থাৎ সে আমাদের ফিউচারকে ক্রিয়েট করছে। এবং ক্যাপ্টেন মার্ভেল এই সিচুয়েশনের মধ্যে তাকে এমন ভাবে সাহায্য করছে যেমন মনে হচ্ছে ওই ছেলেটি আসলে এক প্রকারের ভগবান। এখানে আয়রন ম্যান এই সমস্ত কথাগুলোই বলছিল। ওই সময়ের মধ্যেই আমরা অন্যদিকে দেখতে পাই ওলেসিসের কাছে আবার একটি ভিশন এসে গিয়েছে এবং সে নিজের ভিশনের সম্বন্ধে ক্যাপ্টেন মার্ভেলকে বলে দেয়। যে কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল নিজের টিমকে নিয়ে একটি অজানা মহিলার কাছে পৌঁছে গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয় এবং তার হাতের মধ্যে যেই ব্রিফকেসটি ছিল সেটিকে তারা খুলে দেখে নেয়, কিন্তু এই ব্রিফকেসটি পুরোপুরি ভাবে খালি ছিল। ক্যাপ্টেন মার্ভেলের এই ধরনের আচরণ আয়রন ম্যানের ওই সমস্ত কথাগুলোকে খুবই ভালোভাবে ইঙ্গিত করছিল, যে সমস্ত কথাগুলোকে আয়রন ম্যান ওলেসিসের জন্য বলেছিল। ওলেসিস আসলে কোন রকম ফিউচারকে দেখে না, বরং তার মাইন্ডের মধ্যে থাকা অ্যালগোরিদম তাকে শুধুমাত্র ফিউচারের পসিবিলিটিকে দেখিয়ে থাকে এবং ক্যাপ্টেন মার্ভেল ওই সমস্ত পসিবিলিটিকে দেখেই সবার উপর অ্যাটাক করছে, কোন রকমই আসলে চিন্তা না করে এর আসলে কি ইম্প্যাক্ট হতে পারে। এরপরে আমরা আবার আয়রন ম্যানের কথাকে শুনতে পাই, যেখানে সে
বলতে থাকে আমরা ওলিসিসের কথাগুলোকে সত্য মানতে পারি না, কারণ আমরা যদি তার ভিশনকে মেনে নিই তাহলে আমরা লোকদেরকে ওই সমস্ত কাজের জন্য শাস্তি দেব যে খারাপ কাজকে আসলে তারা কখনোই করেনি, এবং এমনটা যদি হয়ে থাকে তাহলে মানুষ কেমন ভাবে স্বাধীন থাকবে। আমি শুধু এটাই বলতে চাই কারোর প্রবাবিলিটি হিসাবে দুনিয়া চালানো উচিত নয়, এবং এখন ওলিসিসের ভিশন আরো বেশি পরিমাণে স্ট্রং হয়ে যাচ্ছে, এবং হাল্কের ঘটনার পর ওলিসিসের উপর এখন সবাই আরো বেশি পরিমাণে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। কিন্তু সবকিছু যদি এমন ভাবেই চলতে থাকে তাহলে পৃথিবী কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই কথাটি কত বড় হয়ে দাঁড়াবে। এরপরে আয়রন ম্যান নিজের বন্ধু ক্যাপ্টেন আমেরিকাকে মনে করে এবং সে এই সম্বন্ধে কথা বলার জন্য তার কাছে পৌঁছে যায়। এরপরে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই, যার সাথে ওখানে ক্যাপ্টেন মার্ভেল, ডক্টর স্ট্রেঞ্জ, মেডুসা, বিস্ট, ব্ল্যাক বোল্ট এবং ব্ল্যাক প্যান্থার ছিল। এখানে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানকে বলতে থাকে, টনি ওলিসিসের সম্বন্ধে তুমি যেই সমস্ত কথাগুলো বলেছ সেগুলোকে নিয়ে কি তুমি পুরোপুরি ভাবে শিওর রয়েছো? এর উত্তরে আয়রন ম্যান বলতে থাকে এটি আসলে পুরোপুরি ভাবেই সত্য স্টিভ। আমার মনে আছে আগের বার যখন আমরা দুজনে মোর্টালিটির জন্য লড়াই করেছিলাম তখন ওই লড়াইয়ের মধ্যে আমি অনেক কিছুই হারিয়েছিলাম, কিন্তু ওটিকে আমি আর কখনোই রিপিট করতে চাই না। কিন্তু আয়রন ম্যানের এই সমস্ত কথাগুলোকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল খুব বেশি রেগে যায় এবং সে বলতে থাকে আমি আয়রন ম্যানের কথাকে বিশ্বাস করি না। এই জন্য আমি ডক্টর হ্যাংকে এটি বলতে চাই সে যেন টনির কাজকে চেক করে, এরপরে সে যেন বলুক টনি ঠিক বলছে নাকি বলছে না। এরপরে ডক্টর হ্যাং অর্থাৎ বিস্ট বলতে থাকে আমি টনির কাজকে আগে থেকে চেক করে নিয়েছি এবং সে যে সমস্ত কথাগুলোকে বলছে সেগুলোকে সে ঠিকই বলছে, তার কাছে আসলে সমস্ত ফ্যাক্টই রয়েছে। এর আগে আয়রন ম্যান ক্যাপ্টেন মার্ভেলকে বলতে থাকে তুমি এখন কি করবে ক্যাপ্টেন মার্ভেল, এখন কি তুমি আমাকে বিশ্বাস করতে পারো? কিন্তু আয়রন ম্যানের কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল খুবই বেশি রেগে যায় এবং সে সবাইকে বলতে থাকে কেউ যদি এসে আমাকে বলে দেয় কালকে একটি লোক আমাকে গুলি মারতে চলেছে তাহলে কি আমি অপেক্ষা করব তার গুলি চলার জন্য, নাকি আমি তার কাছে গিয়ে তাকে আটকাবো? এই কথাকে শোনার পর আয়রন ম্যান বলতে থাকে তুমি কি গ্যারান্টি নিতে পারবে যে ভিশনকে সে বলেছে সেটি সত্য হবে? এর উত্তরে ক্যাপ্টেন মার্ভেল আর কিছুই বলেনি। এর আগে আয়রন ম্যান বলতে থাকে ক্যাপ্টেন মার্ভেল ওলিসিসের এই ভিশনের সত্য হওয়ার চান্স 10%, অথবা ওই চান্স 10%-এর থেকেও খুব কম। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে কাল যদি থ্যানোস আমাদের সামনে বিপদ হয়ে দাঁড়িয়ে পড়ে এবং তার অ্যাটাক করার চান্স যদি 10% হয়ে থাকে তাহলে আমার জন্য ওই 10% অনেক বেশি। এরপরে ক্যাপ্টেন মার্ভেল ওই ঝগড়াকে ওখানেই শেষ করে দেয় এবং সে ক্যাপ্টেন আমেরিকাকে একটি স্যালুট করে ওই জায়গার ছাদকে ভেঙে ওই জায়গা থেকে চলে যায়। ক্যাপ্টেন মার্ভেল ওই জায়গা থেকে চলে যাওয়ার পরেই টনি স্টার্ক সবাইকেই বলতে থাকে এটি হওয়ার চান্স আসলে 100%, সে এখান থেকে অবশ্যই দেয়ালকে ভেঙে যাবে। এর আগে আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকাকে জিজ্ঞাসা করে স্টিভ তুমি কি মনে করছো আমি বেশি কিছু করছি? যার উত্তরে ক্যাপ্টেন বলতে থাকে না টনি তুমি ঠিক করছো, কিন্তু তখনই টনি বলতে থাকে কিন্তু ক্যাপ্টেন মার্ভেল এটিকে মনে করে না। এরপরে ক্যাপ্টেন মার্ভেল ক্রিসলিনের মধ্যে পৌঁছে যায় যেখানে ওই মহিলাটিকে ধরে রাখা হয়েছিল, যে মহিলাটিকে ক্যাপ্টেন মার্ভেল ওলিসিসের কথার জন্য ধরে রেখেছিল। এখানে ক্যাপ্টেন মার্ভেল মারিয়া হিলকে জিজ্ঞাসা করতে থাকে সে কি এই জায়গার মধ্যে কিছু বলেছে? এর উত্তরে মারিয়া হিল বলতে থাকে সে আসলে কিছুই বলেনি। আগে মারিয়া হিল বলতে থাকে ওই মহিলাটি আসলে একটি ব্যাংকার, তার উপরে আসলে কোন রকম ক্রিমিনাল চার্জও নেই, এমনকি সে কোন রকম ভয়ানক অর্গানাইজেশনের সাথেও যুক্ত নয়। সে আসলে খুব একটি ভালো ফ্যামিলি থেকে বিলংস করে, তার বাবাও আসলে শিকাগো পুলিশ স্টেশনের মধ্যে একজন অফিসার এবং সে হলো একটি সাধারণ সিভিলিয়ান। এই জন্যই ক্যাপ্টেন মার্ভেল আমার মনে হয় তুমি ভুল মহিলাকে ধরেছ। তুমি কি আমাকে বলতে পারবে ওলিসিস আসলে তোমাকে কি বলেছিল? ওই সমস্ত কথাগুলোকে ইগনোর করে ক্যাপ্টেন মার্ভেল ওই মহিলার কাছে পৌঁছে যায় এবং সে জোরে জোরে কথা বলে তাকে ধমকাতে থাকে। সে ওই মহিলাটিকে বলতে থাকে তুমি হাইড্রার সম্বন্ধে জানো? যার উত্তরে ওই মহিলাটি বলতে থাকে হ্যাঁ আমি এটির সম্বন্ধে নিউজ পেপারের মধ্যে পড়েছি। এরপরে ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে বলো আমাকে তুমি আসলে কে? কিন্তু ওই মহিলাটি বলতে থাকে আমি আসলে তোমার কোনো কথাকেই বুঝতে পারছি না। কিন্তু ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে আমি জানি তুমি আসলে কে, তুমি আসলে এক ধরনের আন্ডার কভার এজেন্ট, তুমি আসলে পুরো দুনিয়ার মধ্যেই অশান্তিকে ছড়াতে চাও, কিন্তু তুমি কিছুকে করার আগেই আমি তোমাকে ধরে নিয়েছি। হ্যাঁ আমি ঠিক বলছি তো? কিন্তু ওই মহিলাটি বলতে থাকে আপনি কি বলছেন সেটিকে আমি বুঝতে পারছি না। এরপরে ক্যাপ্টেন মার্ভেল ওই
জায়গা থেকে চলে যেতে থাকে, কিন্তু ওই মহিলাটি চেল্লাতে থাকে এবং সে বলতে থাকে আমাকে ছেড়ে দাও, আমি তো কিছুই করিনি, আমি তো আসলে একটি সাধারণ নাগরিক। ওখান থেকে যেতে যেতে মারিয়া হিল ক্যাপ্টেন মার্বেলকে বলতে থাকে আমাদের কাছে ওই মহিলাটির বিরুদ্ধে কোন রকম প্রমাণ নেই, আমরা আসলে এই জায়গার মধ্যে ওই মহিলাটিকে বেশিক্ষণের জন্য রাখতে পারবো না, আমাদেরকে তাকে ছাড়তেই হবে। কিন্তু ক্যাপ্টেন মার্বেল বলতে থাকে না, তুমি ওই মহিলাটিকে ছাড়বে না, তুমি প্রমাণ চাও তো আমি প্রমাণকে খুঁজে নিয়ে আসছি। এরপরে ক্যাপ্টেন মার্বেল পিছনে ঘুরে বলতে থাকে সমস্ত প্রমাণকেই আমি খুঁজে ছাড়বো। কিন্তু এরপরেই ওই জায়গার মধ্যে একটি ছোট ব্লাস্ট হয়ে যায়। ওই ব্লাস্টের ধোঁয়াটি চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওই মহিলাটি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। ওই জায়গার মধ্যে ব্ল্যাক প্যান্থারও ছিল, যে বলতে থাকে এই কাজটিকে নাইট ক্রাইল করেছে, সে অবশ্যই এই কাজটিকে টনি স্টার্কের কথার জন্যই করেছে। টনির নামকে শোনার পরেই ক্যাপ্টেন খুবই রেগে যায় এবং সে মারিয়া হিলের উপর চেল্লিয়ে বলতে থাকে আমি টনি স্টার্ককে অ্যারেস্ট করার জন্য যাচ্ছি। যার উত্তরে ব্ল্যাক প্যান্থার বলতে থাকে হ্যাঁ অ্যারেস্ট তো করতে যাও, কিন্তু সব থেকে প্রথমে তাকে তো খুঁজে নাও। কিন্তু তখনই মারিয়া হিল বলতে থাকে আমি জানি টনি কোথায় রয়েছে, সে আসলে আমাদের বিল্ডিং এর ছাদের মধ্যে রয়েছে। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্বেল সোজা ওই বিল্ডিং এর ছাদের কাছে পৌঁছে যায়। ক্যাপ্টেন মার্বেল যখন ছাদের কাছে পৌঁছে যায় তখন সে নিজের সামনে আয়রন ম্যানকে দেখতে পায়, যেখানে সে অ্যাভেঞ্জার এবং মিউটেন্টদের সাথে দাঁড়িয়েছিল। অন্যদিকে ক্যাপ্টেন মার্বেলের পেছনেও তার আলটিমেটের টিম ছিল। ওখানে ক্যাপ্টেন মার্বেল আয়রন ম্যানকে বলতে থাকে টনি আমি তোমাকে এখন অ্যারেস্ট করছি। কিন্তু আয়রন ম্যান বলতে থাকে হ্যাঁ অবশ্যই তোমার শখের জন্য আমাকে অ্যারেস্ট করো, কিন্তু যখনই পাবলিক জানতে পেরে যাবে তুমি আসলে কি করেছো তখন আমি দেখবো কে অ্যারেস্ট হওয়ার যোগ্য, আমি নাকি তুমি। এরপরে ক্যাপ্টেন মার্বেল বলতে থাকে তুমি আসলে আমাদের কাজের মধ্যে বাধা দিচ্ছ। এর উত্তরে আয়রন ম্যান বলতে থাকে আমি এই জায়গার মধ্যে তোমার কাজকে তো বলতে আসিনি, কিন্তু হ্যাঁ আমি এটি তোমাকে বলতে এসেছি যে আমাদের টিমের সামনে তোমাদের টিম খুবই বেশি দুর্বল। কিন্তু ওর কিছু পরেই ওই জায়গার মধ্যে গার্ডিয়ান অফ গ্যালাক্সির টিম এসে যায়, যারা সোজা ক্যাপ্টেন মার্বেলের টিমের মধ্যে যোগ হয়ে যায়। এরপরে ক্যাপ্টেন মার্বেল আয়রন ম্যানকে বলতে থাকে আমার কাছে আসলে তোমার থেকেও খুবই বেশি বন্ধু রয়েছে। এরপরে আয়রন ম্যান এবং ক্যাপ্টেন মার্বেলদের টিমের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আয়রন ম্যানের টিমের মধ্যে অ্যাভেঞ্জার্স, এক্সম্যান এবং ডিফেন্ডাররা ছিল। অন্যদিকে ক্যাপ্টেন মার্বেলের টিমের মধ্যে ডিফেন্ডার, গার্ডিয়ান অফ গ্যালাক্সি, এক্সট্রা অর্ডিনারি মিউটেন্ট এবং আলফা ফ্লাইট। অন্যদিকে অ্যাটলান্টিয়ানের মধ্যে মেডুসা নিজেদের ইনহিউম্যানকে বলতে থাকে মানুষদের মধ্যে এখন লড়াই শুরু হয়ে গিয়েছে এবং ওই লড়াইয়ের মধ্যে আমাদেরকেও ডাকা হয়েছে। কিন্তু এই কথাকে শোনার পর কিছু ইনহিউম্যান মেডুসাকে বলতে থাকে আমাদেরকে আসলে কোন টিম ডেকেছে, যার উত্তরে মেডুসা বলতে থাকে আমাদেরকে ক্যাপ্টেন মার্বেলের টিম ডেকেছে, এই জন্য আমরা ক্যাপ্টেন মার্বেলকে সাপোর্ট করব। এরপরে মেডুসা ওলিসিসকে ওই জায়গার মধ্যেই থাকতে বলে এবং সে বাকি সমস্ত ইনহিউম্যানদেরকে নিয়ে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই লড়াইটি খুবই বেশি ভয়ঙ্কর হয়ে যায় এবং দুটো টিমেরই মেম্বার একে অপরের উপর খুবই বেশি পরিমাণে অ্যাটাক করতে থাকে। ওই লড়াইয়ের মধ্যেই ওখানে ডক্টর স্ট্রেঞ্জ এসে যায়, যে নিজের মিস্টিক্যাল পাওয়ারকে ব্যবহার করে ক্যাপ্টেন মার্বেলের অনেকগুলো টিমের মেম্বারকেই জড়িয়ে ধরে নেয়। কিন্তু তখনই ক্যাপ্টেন মার্বেলের টিম থেকে স্ট্রং আগে এসে যায় এবং সে ডক্টর স্ট্রেঞ্জের উপর খুবই জোরদার বিদ্যুতের শক দিয়ে দেয়। ওই লড়াইয়ের মধ্যেই এজেন্ট ভেনম এসে যায় এবং সে সোজা লড়াইয়ের মধ্যে এসে মাইলস মোরালেসের উপর অ্যাটাক করে দেয়। এরপরে ক্যাপ্টেন আমেরিকা এবং স্টার লর্ড একে অপরের সামনে এসে যায়। এই জায়গার মধ্যেই আয়রন ম্যান স্টার লর্ডের হেলমেটকেই হ্যাক করে নেয় এবং সে তার সাথে কথা বলে তাকে বলতে থাকে কুইল তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো, যার উত্তরে স্টার লর্ড বলতে থাকে আমি এই জায়গার মধ্যে নিজের বন্ধুকে সাহায্য করতে এসেছি, যে আসলে কিছু সময় আগে তোমারও বন্ধু ছিল। যার উত্তরে আয়রন ম্যান বলতে থাকে আমি মনে করছিলাম তুমি আসলে আমাদের বন্ধু। এর উত্তরে স্টার লর্ড বলতে থাকে হ্যাঁ আমি তো তোমারও বন্ধু, কিন্তু আমি তোমার থেকেও বেশি ক্যাপ্টেন মার্বেলের বন্ধু। এরপরেই ওই লড়াইয়ের মধ্যে ইনহিউম্যানরা এসে যায়। এরপরেই তারা আয়রন ম্যানের টিমের উপর অ্যাটাক করে দেয় এবং ক্যাপ্টেন মার্বেলের টিম যে আগে থেকে খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল তাদের টিমের মধ্যে ইনহিউম্যানরা এসে যাওয়ার জন্য আরো বেশি শক্তিশালী হয়ে যায়। কিন্তু আমরা অন্যদিকে ওলেসিসকে দেখতে পাই, যার এখন হাতের মধ্যে দিয়ে সাদা কিছু বেরোচ্ছিল এবং ওলেসিস নিজের হাতের মধ্যে ওই সমস্ত সাদা সাদা দড়িগুলোকে দেখে খুবই বেশি অবাক হয়ে যায়, কারণ সে এই সমস্ত জিনিসগুলোকে দেখে কিছুই বুঝতে পারছিল না। এরপরে আমরা দেখতে পাই ওই লড়াইয়ের মধ্যে ক্যাপ্টেন মার্বেল খুবই শক্তিশালী একটি পাঁচ মারে আয়রন ম্যানের হেলমেটের উপর। এরপরে ক্যাপ্টেন মার্বেল তাকে বলতে থাকে টনি আমি তোমাকে শেষবারের জন্য চান্স দিচ্ছি,
তুমি তাড়াতাড়ি এখানে সারেন্ডার করে দাও। এরপরে দুটো টিমের মেম্বাররা আর কিছু করার আগেই ওই লয়ের মধ্যে থাকা সমস্ত টিমের মেম্বার গুলোকে একটি সাদা পট্টির মতো জিনিস তাদেরকে জড়িয়ে নেয় এবং আমরা জানতে পারি ওই সাদা রঙের পট্টিগুলো ওলেসিসের হাত থেকে বেরোচ্ছিল এবং সে ওই সাদা পট্টিগুলোর সাহায্যে সমস্ত সুপারহিরোদেরকে ঘিরে নেয় এবং ওই সময়ের মধ্যে ওলেসিস একটি ভিশনকে দেখতে পায়। কিন্তু এই সময়ের মধ্যে ওলেসিসের সাথে সাথে ওই সমস্ত ভিশন গুলোকে ওই সমস্ত সুপার হিরো গুলো দেখতে পায়, যে সমস্ত সুপার হিরো গুলো ওলেসিসের সাদা পট্টির সাথে লিপ্টে ছিল। ওই সমস্ত সুপার হিরো গুলো এই ভিশনকে দেখতে পায় সমস্ত সুপার হিরো গুলো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে এসে গিয়েছে এবং যখন তারা উঠে দাঁড়িয়ে পড়ে তখনই তারা নিজের সামনে মাইলস মোরালিসকে দেখতে পায় এবং আমরা দেখতে পাই মাইলস মোরালিসের হাতে ক্যাপ্টেন আমেরিকার ডেড বডি ছিল এবং মাইলস মোরালিস ক্যাপ্টেন আমেরিকাকে মেরে দিয়েছিল। এরপরে সমস্ত সুপার হিরো গুলো নিজেদের জ্ঞানে ফেরত চলে আসে। সমস্ত সুপার জ্ঞান ফেরত এসে যাওয়ার পরেই তারা সবাই মাইল মোরালিসকে দেখতে থাকে। মাইল মোরালিস সোজা নিজের হাঁটুর মধ্যে বসে পড়ে এবং সে নিজের মাস্ক খুলে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিন্তু তখনই কামালা খান তার কাছে এসে যায় এবং সে তাকে সাহারা দিয়ে বলতে থাকে, তুমি কোন রকম চিন্তা করো না, এটি আসলে এক প্রকারের ভিশন, তুমি আসলে কোনো কিছুই চিন্তা করো না। তখনই মাইল মোরালিস বলতে থাকে, তুমি কি করে জানলে এই ভিশন আসলে সত্য হবে না? এই সময়ের মধ্যে তারা কিছুকে বলার আগেই ক্যাপ্টেন মার্ভেল মাইল মোরালিসের কাছে এসে যায় এবং সে তাকে বলতে থাকে, ক্ষমা করে দাও বাচ্চা, কিন্তু তোমাকে আসলে অ্যারেস্ট করতে হবে। ক্যাপ্টেন মার্ভেলের এই কথাকে বলার পরেই এই এপিসোডটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল সিভিল ওয়ার 2 কমিকের থার্ড পার্ট। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে এই ভিডিওটির চতুর্থ পার্টটিকে নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা, বাই বাই।